সালামু আলাইকুম। ৪৫তম বিসিএস ৯০ দিনের প্রিলিমিনারি প্রস্তুতির ডে 5-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ইংরেজি অঙ্কের সাথে আমরা নতুন আরেকটি বিষয় রেখেছি, সেটি হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। আমরা ইংলিশ দিয়ে শুরু করছি। নাউন শেষ করে আমরা ইংলিশের জন্য আজকের জন্য যে অধ্যায়টা বা যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন থেকেও বিসিএস প্রিলিতে প্রায় সময় কিন্তু প্রোনাউন বা এর যে প্রকারভেদগুলো আছে বা এর মধ্যে যে অন্তর্গত নিয়মগুলো বা রুলগুলো আছে সেগুলো থেকে কিন্তু বিসিএস প্রিলিতে প্রায় 1 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। তো প্রোনাউনের মধ্যে আমরা আসলে কি কি পড়তে পারি আমি একটা বই থেকে দেখানোর চেষ্টা করছি। প্রোনাউন থেকে পড়তে গেলেই প্রথমেই খেয়াল করবেন, দেখেন আমি এই যে প্রোনাউন অংশটা এখানে বের করেছি। এখানে দেখেন এই যে প্রোনাউন অংশটা, তো এখানে একটা ছক দেখতে পাচ্ছেন, প্রোনাউন 8 প্রকার। এই যে প্রোনাউনের যে ছকটা, এই ছকটা আমাদেরকে খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় সরাসরি শুধুমাত্র এরকমই পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিচের কোনটি কোন প্রোনাউন। দেখেন পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ইনফিনিটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল। পরীক্ষায় মাঝে মাঝে এরকম সরাসরি প্রশ্ন দেয় যে কোনো একটা প্রোনাউন দিয়ে বলা হয় এটা কোন ধরনের প্রোনাউন, অথবা নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন প্রায় থাকে। আর এইসব প্রোনাউনগুলোর কি আছে, বিভিন্ন রুলস আছে। সেই রুলগুলো থেকে প্রচুর এমসিকিউ বা ওগুলোর মধ্যে রুল থেকে অনেকগুলো এমসিকিউ আছে বা কিছু টাইপ আছে যে এইগুলো থেকে, এই রুলগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথমে আমরা যে কাজটা করব, প্রোনাউনের প্রকারভেদের নামগুলো এবং কোনটা কোন ধরনের প্রোনাউন এটা পড়ে ফেলবো। এরপরে এখানে পড়তে গেলে আমরা বিভিন্ন যে বললাম যে রুলের অংশগুলো আসবে। যেমন আমরা একটু আগে দেখতেছিলাম, দেখেন এখানে রুল, দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এরকম যেমন আমি দেখেন এই পাশে লিখে রাখছি, আমি নিজের মতন করে লিখে রাখছি। যেমন হচ্ছে যে 2, 3, 1, তারপর হচ্ছে 1, 2, 3, কখন কোনটা হবে। তারপর হচ্ছে এই পাশে যে নিয়মটা আমরা আবার একটু দেখলাম যে দোষ স্বীকার করার ক্ষেত্রে কোন পার্সনটা আগে বসবে, নর্মাল একটা বাক্যের ক্ষেত্রে যেটা সাধারণ একটা বাক্য তখন কোন বাক্যটা আগে বসবে, তারপরে কখন অবজেক্টিভ ফর্মটা আগে বসবে, এরকম বিভিন্ন উদাহরণ দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আমি এক্ষেত্রে যে কথাটি সবসময় বলি, আপনারা একটু চেষ্টা করবেন এই ধরনের এমসিকিউগুলো সমাধান করার ক্ষেত্রে। এই ধরনের এমসিকিউগুলো সমাধান করার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন উদাহরণগুলো, একটা দুইটা উদাহরণকে খুব ভালোভাবে মুখস্থ রাখার। উদাহরণগুলো যদি খুব ভালোভাবে মনে রাখতে পারেন, বিশেষ করে প্রত্যেকটা টাইপ থেকে যদি একটা দুইটা করে উদাহরণ মনে রাখতে পারেন, আপনি ওই একটা দুইটা উদাহরণ একেবারে মুখস্থ বা ঠুটস্থ করে ফেলেন, তারপরে দেখেন ওই উদাহরণ থেকে আপনি রুলে আসেন, বুঝতে অনেকটা সুবিধা হবে। যেমন আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে কখন আই অ্যান্ড ইউ হবে, মানে ওই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন কখন কোনটা বসবে। যেমন দেখেন আমরা এখানে একটা বাক্য দেখাই, আমরা এই বাক্যটা দেখালে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন এখানে 5 নম্বরে যে এমসিকিউটা দেওয়া আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটার অ্যান্সার হচ্ছে দ্বিতীয়টা সঠিক, ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। মানে কি প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন বসবে। তার মানে এখানে সিরিয়ালটা আসলো কি 2, 3, 1। 2, 3, 1, 231 আমরা এখানে দেখতে পারি 2, 3, 1 কখন, যখন নর্মাল একটা বাক্য হবে। কিন্তু যদি এই বাক্যটায় দোষ স্বীকার করার ক্ষেত্রে হয়তো তখন এই একই বাক্যটা আপনারা এইভাবে পড়তে পারেন, তখন কি আমি, তুমি, ও সে এরকম হয়ে যেত না, তখন হচ্ছে আইটা আগে চলে আসতো। ধরে নিচ্ছে এখানে আমি, তুমি এবং সে হচ্ছে কি দোষী, তখন কিন্তু 1, 2, 3 এরকম হয়ে যেত। তো কখন 2, 3, 1, কখন 1, 2, 3 এরকম একটা করে উদাহরণ আপনারা মনে রাখেন। একটা করে উদাহরণ মনে রাখলেই কিন্তু আমার বাকিগুলো আর ওইভাবে পড়তে হচ্ছে না, শুধুমাত্র একটু খেয়াল করলেই চলবে যেখানে প্রশ্নে কি বলা হচ্ছে, দোষ স্বীকার করতে বলা হচ্ছে নাকি নর্মাল একটা সেন্টেন্স দেওয়া হয়েছে। তো এরকম প্রত্যেকটার ক্ষেত্রে যেমন দেখেন এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, এরকম প্রত্যেকটা প্রোনাউন যে আমরা দেখে আসলাম সবগুলোরই কিন্তু কিছু কিছু রুল দেওয়া আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমরা তো রুলগুলো পড়বই, কিন্তু আমরা অনেকেই শুধুমাত্র রুল পড়ে চলে যাই, এমসিকিউ প্র্যাকটিস করি না। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ইদানিংকালে প্রচুর পরিমাণে কি দেখা যাচ্ছে যে রিপিট প্রশ্ন হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে রিপিট প্রশ্ন হচ্ছে অনেক, যে কারণে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই রুলগুলো পড়ে এমসিকিউগুলো পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারি তাহলে অটোমেটিক রুলের মধ্যে যা বলা আছে সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসবে। পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ আমাদের প্র্যাকটিস করতেই হবে। এখানে প্রত্যেকটা দেখেন বিভিন্ন রুল দেওয়া আছে। যেমন এখানে একটা উদাহরণস্বরূপ একটা দেখায়, এই দেখেন ওয়ান অফ দ্য প্রবলেমস, এই অংশটাই দেখেন ওয়ান অফ দ্য, বা এইটা দেখেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস। এটা খেয়াল করে দেখেন, এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল হ্যাজ কাম। তারপরে হচ্ছে আচ্ছা এই বি নাম্বার না, এ নাম্বার, যে গার্লস এইটা হবে। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। যেমন এই একটা যদি আপনি খুব মাথার মধ্যে ভালোভাবে রাখেন, বা ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এরকম একটা প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে। এটার অর্থ কি যে এখানে হচ্ছে
ওয়ান অফ দ্য থাকলে তার সাথে যেটা হবে সেটা হবে কি প্লুরাল হবে, যদিও বা এটা প্রকাশ করে কীরকম, অর্থটা কিন্তু সিঙ্গুলার প্রকাশ করে, যে কারণে এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। হ্যাঁ, কারণ কি আমার অনেকগুলো মেয়েদের মধ্যে একজন মেয়ে সে যে এসেছে, এটাকে আমরা প্রকাশ করি কি, কোথাও যদি ওয়ান অফ দ্য থাকে তখন কিন্তু সেখানে এটা কি সাবজেক্টের যে অংশটা থাকে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। কারণ কি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস বলতে এখানে অনেকজন আছে, তার মধ্যে একজনকে বোঝানো হয়েছে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা রুল বা নিয়মের ক্ষেত্রে হ্যাঁ যে অংশগুলো আছে সেগুলো থেকে যদি একটা করে উদাহরণ খুব ভালোভাবে মাথার মধ্যে রাখতে পারি, সে একটা দুটো উদাহরণ থেকে কিন্তু সবগুলো রুল কভার হয়ে যায়। যেমন এটার ক্ষেত্রে রুল কি বলা হচ্ছিল দেখেন, ওয়ান অফ, নো ওয়ান অফ, এভরি ওয়ান অফ, এনি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এই টাইপের যতগুলো বাক্য আছে সবগুলো কিন্তু আপনি একটা রুল মুখস্থ মানে একটা উদাহরণ মুখস্থ করেই শেষ করে দিতে পারেন। অনেক এমসিকিউ আসছে এরকম, যেমন ওয়ান অফ মাই আঙ্কেলস ইজ এ লয়ার। দেখেন এখানে ওয়ান অফ থাকার জন্য এখানে কিন্তু আঙ্কেলস হচ্ছে, আঙ্কেল হচ্ছে না, আবার এখানে আর না হয়ে ইজ হচ্ছে, কারণ কি আমার অনেক আঙ্কেলের মধ্যে একজন আঙ্কেল হচ্ছেন লয়ার। হ্যাঁ, এই কারণে এরকমভাবে আমরা যদি একটা দুইটা উদাহরণ খুব ভালোভাবে মাথার মধ্যে রাখতে পারি, আশা করা যায় সেই উদাহরণ থেকে আমরা বাকিগুলো সলভ করতে পারবো। তো এখানে বাকি যেই মানে প্রোনাউনগুলোর যে এমসিকিউগুলো আছে বা রুলগুলো আছে, আপনারা এইভাবে একটা দুইটা উদাহরণ খুব ভালোভাবে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। আর পর্যাপ্ত পরিমাণে যে এমসিকিউ আছে, যার কাছে যেই বই থাকুক না কেন সেই বই থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আশা করা যায় এখান থেকে আসা সমস্ত কনফিউশনগুলো বা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আপনি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, এরপরে আমরা আসি হচ্ছে ম্যাথ। হ্যাঁ, আমরা গতকাল দেখেছিলাম সূচক, আজকে যেটা আমরা ম্যাথের ক্ষেত্রে করব সেটা হচ্ছে লগারিদম। হ্যাঁ, প্রত্যেক বছর এই লগারিদম অধ্যায়টা থেকে প্রত্যেকটা বিসিএস প্রিলিতে 1 মার্কসের প্রশ্ন আসে। প্রথমেই যেটা করবেন যে প্রথমে সূত্রগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবেন। হ্যাঁ, যা যা সূত্র আছে পড়ে ফেলবেন, তারপরে যার কাছে যেই বই আছে সেই বইটা থেকে লগারিদমের অধ্যায়ে যা যা অঙ্ক আছে সবগুলো করে ফেলবেন। করার পরে এবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এমসিকিউ আকারে একটা একটা করে সমাধান করতে যাবেন। এবং প্রতিদিনই যেটা বলি যে প্রত্যেকটা অঙ্কের কিছু টাইপ আছে, কোন অঙ্ক কোন টাইপের মধ্যে, হ্যাঁ মানে কিভাবে অঙ্ক আসলে কিভাবে সমাধান করবেন, টাইপগুলো একটু খেয়াল করবেন। পাশাপাশি ওই যে অপশান টেস্ট করা যেতে পারে, অনেক সময় এক্স এর মান বের করতে বলে, অপশান টেস্ট করা যাবে কিনা, হ্যাঁ এরকম কিছু কিছু বিষয় আছে, সেইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে লগারিদম যদি অধ্যায়টা শেষ করতে পারেন, এখান থেকে আপনি 1 মার্কস বিসিএস প্রিলিতে অবশ্যই কমন পাবেন। আর আজকে আমরা আরেকটা বিষয় রেখেছি, সেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, বলা যেতে পারে সবচেয়ে অবহেলিত সাবজেক্ট। হ্যাঁ, এখানে অনেকেই বলেন যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসে না বা এটা পড়তে গেলে নেগেটিভ মার্কিং হয়। আসলে বিষয়টা এরকম না, এখান থেকেও বিসিএস প্রিলিতে যে প্রশ্নগুলো হয় সেগুলো বই থেকেই তুলে দেওয়া হয় এবং 4টা 5টা প্রশ্ন সরাসরি একেবারে হুবহু বই থেকে তুলে দেওয়া হয়। অন্তত 10টা প্রশ্নের মধ্যে আমরা 4টা 5টা কিন্তু কমন পেতেই পারি। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখেন আমি একটা নোট করেছিলাম, আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা কিসের উপরে আমি একটা নোট করেছিলাম, আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এইরকম একটা নোট আছে, বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি, এখানে দেখেন এই যে নৈতিকতা মূল্যবোধ, সুশাসন, নৈতিকতা মূল্যবোধ। হ্যাঁ, শব্দের উৎস, অর্থ, উৎপত্তি, তারপরে এখানে এই নোটটাই, হ্যাঁ এই পুরো নোটটাই, যেমন এখানে দেখেন সংজ্ঞা, মতবাদ এবং ধারণা, এখান থেকে একটা দুইটা কমন থাকে। সুশাসনের সমস্ত সংজ্ঞা 1 পৃষ্ঠার মধ্যে দেখানো হয়েছে। হ্যাঁ, তারপরে দেখেন মূল্যবোধের সকল সংজ্ঞা 1 পৃষ্ঠার মধ্যে দেখানো হয়েছে। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন আসে। এভাবে পুরো নোটটা আর কি, এখানে এই যে আইনের সংজ্ঞা, তারপর হচ্ছে ই গভর্নেন্সের সংজ্ঞা, উপাদান যেগুলো আছে সুশাসন, মূল্যবাদ বা আইনের, সুশাসনের উপাদান, তারপরে মূল্যবোধের ভিত্তি বা উপাদান, তারপরে ভিতরে যেগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর, কিছু কিছু প্রশ্ন আছে সবগুলোর উত্তর হচ্ছে আইনের শাসন। তো আমি এটা জাস্ট দেখাইলাম যে নাগরিকের সচেতনতা, কর্তব্যবোধ, তারপরে হচ্ছে আইনের উৎস কী কী, মানে এরকম সাল এবং সংখ্যা সংক্রান্ত যত সমস্যা আছে সব এক জায়গায় দেওয়া আছে। সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে কী কী এমসিকিউ আসে, তারপরে আরেকটা কি আছে, এটা গেল সুশাসন সম্পর্কিত। তারপর এখানে যে মূল্যবোধ সম্পর্কে দেওয়া আছে, এটার বৈশিষ্ট্য কি বা মূল্যবোধ থেকে কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, বইয়ের লাইনগুলো যেভাবে দেওয়া থাকে। তো পুরো এই নোটটা ভিডিও আকারে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলেই আমাদের এই যে পূর্ণাঙ্গ নোটটা আছে, হ্যাঁ এই পূর্ণাঙ্গ নোটেরই একটা ভিডিও শেয়ার করা আছে। এই পূর্ণাঙ্গ নোটের একটা ভিডিও শেয়ার করা আছে, ভিডিওটার দৈর্ঘ্য একটু বেশি, 1 ঘন্টা 37 মিনিটের একটা ভিডিও। তবে আপনি যদি এই ভিডিওটা অন্তত একবার, হ্যাঁ যদি সম্ভব হয় 2বার দেখে ফেলবেন। যদি 2বার এই ভিডিওটা খুব ভালোভাবে দেখে ফেলতে পারেন, এবং ওইখানে বিভিন্ন টেকনিক শেয়ার করা আছে যে আপনি কীভাবে পড়াগুলো মনে রাখতে পারেন, হ্যাঁ কীভাবে পড়লে বিষয়গুলো আপনার মাথার মধ্যে থাকবে বা কোন টেকনিকে পড়লে এটা আপনার মনে থাকবে। তো ওইভাবে টেকনিক অনুসারে যদি বিষয়গুলো আপনারা পড়ে ফেলতে পারেন, নৈতিকতা, মূল্যবোধ বা সুশাসনের ভিডিওটা ভালোভাবে দেখে ফেলতে পারেন, তাহলে আশা করা যায়
এই নোট থেকেই প্রত্যেক বছর 4 থেকে 5টা প্রশ্ন কমন আসে। তার মানে আমরা একবার দেখলেই যে মনে থাকবে এরকম নাও হতে পারে, তো আমরা পরবর্তীতে এটা আবার আপনাদেরকে পড়তে দিব। হ্যাঁ, আপাতত এই সময় আপনারা কি করতে পারেন, এই ভিডিওটা ভালোভাবে দেখে শেষ করে রাখতে পারেন, পরবর্তীতে পড়ার সময় আবার একবার রিভিশন করতে পারেন। হ্যাঁ, তাহলে ইংলিশের প্রোনাউন থেকে আমরা ধরতে পারি যে প্রায় প্রতিটা বিসিএসে 1 মার্কসের মতন প্রশ্ন আসে। লগারিদম থেকে 1 মার্কসের প্রশ্ন আসে। আর নৈতিকতা আজকের এই ভিডিওটা দেখলে আপনি 4 থেকে 5 মার্কসের প্রশ্ন পর্যন্ত কমন পেয়ে যেতে পারেন। যদিও সব নাও মনে থাকতে পারে, তবে আমরা যেহেতু পুনরায় পরে পড়বো, ইনশাল্লাহ আমরা 4-5 মার্কস কমন পেয়ে যাব। তার মানে আজকের এই ক্লাসে আমরা যেগুলো পড়া দিলাম বা দেখানোর চেষ্টা করলাম, আপনি যদি এটা খুব ভালোভাবে আয়ত্তে রাখতে পারেন, আশা করা যায় আজকের ক্লাস থেকেই আপনি 5 থেকে 6 মার্কস বিসিএস প্রিলিতে কমন পেয়ে যাবেন। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের সমাজে ভিডিওটি ছড়িয়ে দিবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আগামীকাল ডে 6 এর প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।